গরমের হাত থেকে বাঁচতে মানুষ একটু স্বস্তি পেতে দ্বারস্থ হচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের। কিন্তু স্বস্তির এই যন্ত্র কতটুকু নিরাপদ? কম দামের এসি নিলে তো ওইগুলো তো মনে কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকবেই। কোনো এসি আশা করি এরকম নাই যে নিচ থেকে বিস্ফোরণ হতে পারে। তারের অথবা সেই সার্কিট বোর্ড অথবা সেই যে পারিপার্শ্বিক যে বিষয়গুলি, এইগুলো আমরা আর ফলো করি না ঠিকমতো। পার্টসপত্রগুলো অন্যান্য হাই কোয়ালিটিতে হতে হবে, এগুলো স্ট্যান্ডার্ড অনুযায়ী চেক করে আসতে হবে, যাতে কোনো অবস্থাতেই এটা লিক করার সুযোগ না পায়। নাফি, তীব্র গরমে স্বস্তি পেতে এসির ব্যবহার বেড়েছে, তবে এসি বিস্ফোরণের ঘটনায় কিন্তু মানুষের মধ্যে আতঙ্কও কাজ করছে এবং যে এই দুর্ঘটনাগুলো কমানোর জন্য বিশেষজ্ঞরা বলছেন যে নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রীর ব্যবহার বন্ধ এবং নিয়মিত এসি রক্ষণাবেক্ষণ করা গেলে এড়ানো সম্ভব এসব দুর্ঘটনা। গরমের একটা হাওয়া আসে, এই হাওয়াটা খুব গা জ্বলে ওঠে, অনেক সময় বাতাসে থেকে একটু ভালো লাগে, আবার সেই গরম হয়ে যায়। এই গরমে কাজ করতে পারি না, কাজে গেলে অসুস্থ হয়ে যায়। গরমে আমাদের খুব অবস্থা খারাপ, বাচ্চা কাচ্চার খুব সমস্যা হয়ে যেতেছে। শরীরে আর না কুলাইলে বৈশা জিরাই, এরপর আবার কাজ করি। দেশের একমাত্র সিলেট বিভাগ ছাড়া কোথাও এরকম বৃষ্টিপাতের নেই। এই মাসে আসলে তাপপ্রবাহ কমার ওরকম কোনো সুখকর খবর আমরা দিতে পাচ্ছি না। আসলে অতি তীব্র না হলে তীব্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহটা থাকবে, তবে পুরোপুরি তাপপ্রবাহ যাওয়ার কোনো সম্ভাবনা এই মাসে দেখা যাচ্ছে না। কিন্তু বেশ কয়েকদিন যাবতই তাপমাত্রা বেড়ে চলেছে এবং আবহাওয়া অফিস এটা বলছে যে তাপমাত্রা কমার আর কোনো শঙ্কা নেই, কয়েকদিন পর আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সিলেট বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই এবং অসহনীয় গরমে প্রয়োজন ছাড়া নগরবাসীর কেউ বের হচ্ছে না। নাফি, শান্তবাজারে এ নিয়ে আমাদের কাছে থাকছে বিস্তারিত এবং সঙ্গে থাকছে আমরা দুজন, আমি নাহিদা মিতু এবং আমি তাসওয়ান নাফি। To the signing table, His Excellency Mr. Sultan bin Saad Al Muraiki, Honorable Minister of State for Foreign Affairs of the State. ঢাকা দোহা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠকে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এসবের মধ্যে জনশক্তি রপ্তানি, বন্দর পরিচালনা এবং দ্বৈত কর প্রত্যাহার অন্যতম। এ নিয়ে কিছুক্ষণ পরে জানবো বিস্তারিত, তবে শুরুতেই এসি বিস্ফোরণ প্রসঙ্গ। একের পর এক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি থেকে ঘটা অগ্নি দুর্ঘটনায় জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। গরমের অস্বস্তি থেকে বাঁচতে ঘরে বা অফিসে বোমা বসাচ্ছেন কিনা এমন চিন্তা অনেক নাগরিকের মনে। তবে বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের এসি কেনা থেকে বিরত থাকতে হবে। এছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ করলেই এড়ানো যাবে দুর্ঘটনা। রকিবুল রাহাতের প্রতিবেদন। প্রতি বছর উষ্ণতা বাড়ছে বাংলাদেশে। গ্রীষ্মে এক থেকে একাধিক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে। এই গরমের হাত থেকে বাঁচতে মানুষ একটু স্বস্তি পেতে দ্বারস্থ হচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের। কিন্তু স্বস্তির এই যন্ত্র কতটুকু নিরাপদ? 15 এপ্রিল রাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে সাভারের গ্যান্ডা বাসস্ট্যান্ড এলাকা। এলাকাবাসী দেখেন আগুন জ্বলছে আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে। ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে প্রাণ হারান একজন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানায় আগুনের সূত্রপাত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি থেকে। বাস্ট হওয়ার পরে তো আসে যে আওয়াজ, মানে এরকম আওয়াজই আমার বয়স শুনি নেই। এমন শব্দ হয়েছে মনে হয় একটা মিসাইল মারছে। যে দোকানদার উনি ওনার এক বন্ধু, আরও রাস্তার উপরে অনেক লোক ছিল, 4-5 জন মোটামুটি এমন অবস্থা, খুব ভয়ঙ্করজনক অবস্থা আছে। এমন ঘটনার আরও সিসিটিভি ফুটেজ পাওয়া যায় ইন্টারনেটে। সুনির্দিষ্টভাবে এসির বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে ঠিক কতজন আহত নিহত হয়েছেন তারা আলাদা কোনো হিসাব পাওয়া না গেলেও এ ধরনের খবর প্রায় শিরোনাম হয় গণমাধ্যমে। 2020 সালে এমন আগুনের ঘটনা ঘটে 32 বার, পরের বছর তা বেড়ে হয় 39। 2022 সালে এসিতে আগুনের ঘটনা ঘটে 48টি, আর 2023 সালে প্রায় দ্বিগুণ বেড়ে হয় 86। এবছরও ঘটছে এসি থেকে দুর্ঘটনা। গেল শুক্রবার ঢাকা শিশু হাসপাতালে এসির ত্রুটি থেকে লাগা আগুনে পুড়ে গেছে সেখানকার কার্ডিয়াক আইসিইউ ইউনিটের একাংশ। আতঙ্কে হাসপাতাল ছাড়েন রোগী ও স্বজনরা।
তবে থেমে নেই ক্রেতাদের এসি কেনা। বাসাবাড়ি, কর্মস্থল বা প্রতিষ্ঠানে শরীর শীতল রাখতে এখন এসি ভরসা। স্বাদ ও সাধ্যের সমন্বয় করতে গিয়ে ক্রেতারা ভিন্ন ব্র্যান্ডের পণ্য কিনছেন। তবে নিরাপত্তার বিষয়ে উদাসীন অনেকেই। বিক্রেতাদের দাবি, মানহীন এসি বিক্রি করেন না তারা। কন্ডেন্সার, তারপরে কপার পাইপ ওটা আছে কিনা, ইনডোর আউটডোরের মানে যে এলিমেন্টগুলো সেগুলো ভালো আছে কিনা, গ্যাস কোনটা দিচ্ছে, 32 আছে, 410 আছে। কিছু আছে লো কোয়ালিটির নন ব্র্যান্ড যেগুলি আসে, কোনো নাম টাম নাই, এগুলিতে কিছুটা হইতে পারে। কম দামের এসি নিলে তো ওইগুলো তো মনে করো দুর্ঘটনার সম্ভাবনা থাকবেই। নন ব্র্যান্ডগুলো আমার মনে হয় বাজার থেকে উঠাই নেওয়া হলো ভালো। এ ব্যাপারে চমকপ্রদ তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে সাধারণ অবস্থায় এসি বিস্ফোরণের কোনো সুযোগ নেই। নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার ও ভোল্টেজের ওঠানামার কারণে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া কম্প্রেসারের ত্রুটিতে জমে থাকা গ্যাস যন্ত্রাংশে নানান সমস্যায় তাপ সৃষ্টি হয়ে এসি আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। বাংলাদেশে কোনো এসি আশা করি এরকম নাই যে নিচ থেকে বিস্ফোরণ হতে পারে। এসির একটা কম্প্রেসার থাকে, এসির ভিতরে যেই ধরনের ইকুইপমেন্টগুলো থাকে এটা মানে লং টাইম সাপোর্ট দেওয়ার মতোই ইকুইপমেন্টগুলো থাকে। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা বাদবাকি যে ইকুইপমেন্টগুলো ইউজ করি সেই ইকুইপমেন্টগুলোর আসলে সেই তারের অথবা সেই সার্কিট বোর্ড অথবা সেই যে পারিপার্শ্বিক যে বিষয়গুলি এইগুলো আমরা আর ফলো করি না ঠিকমতো। এসিতে ব্যবহার করা হয় রেফ্রিজারেন্ট গ্যাস। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক বলেন, নিম্নমানের ও দাহ্য গ্যাস ব্যবহারের ফলে কম্প্রেসার লিকেজ হতে পারে। তাই যন্ত্র রক্ষণাবেক্ষণে ব্যবহারকারীদের আরও সচেতন হবার পরামর্শ তার। গ্যাসের অনেকগুলো ক্যাটাগরি আছে, এর মধ্যে ফ্লেমেবল গ্যাসও আছে। ফ্লেমেবল গ্যাস আছে যেটা রীতিমতো একদম আগুন ধরে যাওয়ার মতো গ্যাস, নন ফ্লেমেবল গ্যাসও আছে। সুতরাং আগুন ধরে যাওয়ার মতো গ্যাস যেগুলো, সেগুলো অবশ্যই তার বডি এবং অন্যান্য পার্টসপত্রগুলো অন্যান্য হাই কোয়ালিটিতে হতে হবে। এগুলো স্ট্যান্ডার্ড অনুযায়ী চেক করে আসতে হবে যাতে কোনো অবস্থাতেই এটা লিক করার সুযোগ না পায়। এদিকে বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে অধিকাংশ রোগী পোড়া শ্বাসনালী নিয়ে ভর্তি হন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এমন রোগীদের মৃত্যু ঝুঁকি বেশি বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক। এই বিস্ফোরণ যখন আপনার আবদ্ধ জায়গায় ঘটে তখন যারা এই ধরনের অগ্নিকাণ্ডের শিকার হন তাদের সবচেয়ে বড় যেটা ইনজুরি সেটা হচ্ছে শ্বাসনালী পুড়ে যাওয়া। পরে যে ঝুঁকিগুলো আস্তে আস্তে তৈরি হয় সেই ঝুঁকিগুলোকে আসলে মোকাবেলা করা মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে। বৈশ্বিক উষ্ণতা এবং দেশের তাপমাত্রা বৃদ্ধির প্রেক্ষিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়লেও তা যেন দুর্ঘটনার কারণ না হয় সেজন্য নিতে হবে বাড়তি সতর্কতা। একই সাথে নিম্নমানের যন্ত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। বুধবার থেকে দেশের তাপমাত্রা আরও বাড়বে আর বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে গরমে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না বেশিরভাগ মানুষ। ক্ষুদ্র ব্যবসায়ীদের দেখা মিলছে না ফুটপাতে। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। প্রচণ্ড গরমে বাবা মাকে লুকিয়ে একা একাই গায়ে অনবরত পানি ঢালছে ফাতেমা। আজ তাপমাত্রা কত, কাল তাপমাত্রা আরও বাড়বে কিনা কিংবা বৃষ্টি কবে হবে সেই তথ্য বোঝার বয়স হয়নি তার। তবে সে এতটুকু বুঝতে পারছে গরমে অসহ্য যন্ত্রণা হয় আর সেই যন্ত্রণা থেকে বাঁচতেই চাই পানি। রাজধানীর করাইল বস্তিতে গিয়ে দেখা যায় দিনমজুর এসব মানুষের মধ্যে অনেকেই গরমে কাজে বের হননি। তেমনই একজন লিপি বেগম। সোমবার তীব্র তাপপ্রবাহের কারণে কাজে বের হয়ে অসুস্থ হয়ে পড়েন লিপি। তাপপ্রবাহ দীর্ঘ হলে কিভাবে সংসার চলবে তা নিয়ে রয়েছে শঙ্কা। যে গরমে কাজ করতে পারি না, কাজে গেলে অসুস্থ হয়ে যায়। স্বামী স্ত্রী দুইজনে কাজ করি, এখন দুজনে বাসায়, সামনে আরো গরম বাড়তে আছে, কিভাবে কি করি। রাজধানীতে গত কয়েকদিন ধরেই তীব্র দাবদাহ চলছে। বুধবার তাপমাত্রা আরও বাড়বে বলছে আবহাওয়া অফিস। এদিকে শুধু সিলেট বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগে বৃষ্টির পূর্বাভাসও নেই, ফলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। গত কয়েকদিন ধরে কিন্তু আপনার বৃষ্টিপাত নেই। দেশের একমাত্র সিলেট বিভাগ ছাড়া কোথাও এরকম বৃষ্টিপাতের নেই। সিলেট বিভাগে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই মাসে আসলে তাপপ্রবাহ কমার ওরকম কোনো সুখকর খবর আমরা দিতে পাচ্ছি না। আসলে তাপপ্রবাহ থাকবে, হয়তো এটা অতি তীব্র বা অতি তীব্র না হলে তীব্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহটা থাকবে।
এদিকে গরমের এমন পরিস্থিতিতে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। ফুটপাতে দেখা মিলছে না হকার কিংবা কাপড় ব্যবসায়ীদের। গরমের একটা হাওয়া আছে, এই হাওয়াটা খুব গা জ্বলে ওঠে। অনেক সময় বাতাসে থেকে একটু ভালো লাগে, আবার সেই গরম হয়ে যায়। আমি গরিব মানুষ, আমি দোকান না করলে আমার সংসার চলবো না, এই কারণে আমি আসছি। ব্যবসার অবস্থা খারাপই, কারণ মানুষ তো বের হইতে পারে না। প্রচন্ড রোদে একটু কষ্ট করে বসতে হয়, আর রোদের কারণে এখন অনেক লোকজন কম হয়। দেশে চলমান দাবদাহের কারণে বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তবে জীবিকার তাড়নায় গরম উপেক্ষা করে কাজে বের হয়েছেন অনেকেই। যখন তাপমাত্রা কম থাকে তখন মহাখালীর এই রাস্তাটি হকার থেকে শুরু করে অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে থাকে, কিন্তু দিনকে দিন যে হারে তাপমাত্রা বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারছে না এই ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাই আজ এখানে এসে দেখা গিয়েছে দু একজন ছাড়া এখানে মোটামুটি আর কোনো ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করতে আসেননি। যে দু একজন ব্যবসায়ী এখানে এসেছেন তারাও বলছেন অতিরিক্ত তাপমাত্রার কারণে ক্রেতা পাচ্ছেন না। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলায় কৃষিতে পড়েছে বিরূপ প্রভাব। প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে ফসল, বিনষ্ট হচ্ছে ফলন, সেচ দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। এদিকে পোকার আক্রমণে ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত কীটনাশক, যাতে বাড়ছে উৎপাদন ব্যয়। একই সাথে মাঠে নতুন করে কোনো ফসলের চারা রোপণ করতে পারছেন না চাষিরা। শামীমা রহমান শাম্মীর প্রতিবেদনে বিস্তারিত। মৌসুমের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে দেশের তাপমাত্রা। তাপপ্রবাহের ধারাবাহিকতায় গনগনে সূর্যে জীবন ওষ্ঠাগত, পুড়ছে প্রকৃতিও। আবহাওয়ার এমন বিরূপ প্রভাব সরাসরি পড়ছে ফসলের ক্ষেতে, শুকিয়ে যাচ্ছে ফসল, সবজির ক্ষেত। নীলফামারীতে এবছর ৮৩,৮৫৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৫,৫৫,০৩৩ টন ধান, যে ধান ঘরে তুলতে লাগবে আরও ২৫ দিন সময়। তবে চলমান দাবদাহে মাঠের সেসব ধান চিটা হওয়ার শঙ্কায় উত্তরাঞ্চলের চাষিরা। স্বাভাবিক সময় ২ দিন পর পর সেচ দিতে হলেও এখন প্রতিদিন ৫ থেকে ৯ ঘন্টা দিতে হচ্ছে সেচ, যাতে অন্যান্য সময় বিঘায় ১৮০০ থেকে ২,০০০ টাকা খরচ হলেও বর্তমানে সেই খরচ দাঁড়িয়েছে ৩৫০০ থেকে ৪,০০০ টাকায়। ১ বিঘা জমিতে ৪,০০০ টাকার মতো পানি দেওয়া খরচ পড়তেছে, এবং এর মধ্যে মনে করেন কীটনাশক, সার, এগুলো দিয়ে আমাদের তো পোষায় না। যদি আরও তীব্রতর গরম হয় তাহলে তো আপনার ধান যে কি হবে, ধান এখন তো বের হওয়ার সময় হয়ে আসছে। উপর থেকে শুরু করে মাটি পর্যন্ত যে আমাদের পরিবেশটা থাকে, এই পরিবেশটাকে যদি আমরা এই ৪-৫ ইঞ্চি সেচ দিয়ে এটাকে যদি আমরা সবসময় পানি ধরে রাখতে পারি, তাহলে কিন্তু এই অংশটুকের যে তাপমাত্রাটা এটা কিন্তু ১০-১২ ডিগ্রি কমে যায়। যশোরে ধানের মাঠে পানি ধরে রাখতে পারছেন না চাষিরা, সেচ দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। চলতি বছর ১,৬০,৭৮৫ হেক্টর জমিতে যে ধান চাষ হয়েছে সেখান থেকে আসবে ১৬৫ কোটি টাকা। তবে চলমান পরিস্থিতি চলতে থাকলে নষ্ট হবে ১০ ভাগ ফলন, যাতে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১৬ কোটি টাকায়। এদিকে ময়মনসিংহের ২,৬৩,০৯০ হেক্টর জমির অধিকাংশ ধান কেটে ঘরে তোলার সময় হলেও তা সম্ভব হচ্ছে না। অতিরিক্ত গরমে মিলছে না শ্রমিক। চাষিরা বলছেন মাঠে অতিরিক্ত সেচের পাশাপাশি বেড়েছে শ্রমিকের মজুরি, যাতে এবছর লোকসানের শঙ্কায় তারা। সারের দাম বেশি, আলের দাম বেশি, এই যে রোদের মধ্যে খামলা লুচি, খামলা লুচি কামলা ১ ঘন্টা কাম করলে আধা ঘন্টা বই জিরাই কামলা করে তো কিছু কভার হলো। কুমিল্লার মাঠ জুড়ে নষ্ট হচ্ছে সবজি, হলুদ হয়ে যাচ্ছে পাতা, বাড়ছে পোকার আক্রমণ, যাতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারে বাড়ছে খরচ। এদিকে তীব্র গরমে বেশিক্ষণ মাঠে কাজ করতে পারছেন না চাষিরা। তবে উৎপাদন খরচ বাড়ায় হাড়ভাঙা এই খাটুনির পরেও কতটুকু দাম পাবেন তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এই যে ফসল দিয়ে আছে না, এটা হইতেছে না, মানে কম হয়। ৩-৪ ঘন্টা কাজ করার পরে শরীর মাটিও গরমে যায়। কৃষকরা যেটা করে সেটা হচ্ছে এলোপাথারি তারা বালাইনাশক প্রয়োগ করে। তো সেক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি যে যুক্তিযুক্তভাবে দেখা যায় যে আমি যদি স্প্রে করি, আমার চিন্তা ভাবনা করতে হবে যে আমি যদি ২,০০০ টাকা খরচ করে স্প্রে করি, তাহলে আমি যে ফলনটা পাবো সেটাতে ২,০০০ টাকা মেকআপ হবে কিনা। এদিকে খুলনার ডুমুরিয়ায় মাঠে থাকা শাকসবজির ফলন ভালো হলেও গরমে তা নষ্ট হচ্ছে। অতিরিক্ত সেচ দিয়েও রক্ষা করা যাচ্ছে না সবজি। বাড়তি ব্যয়ের বোঝা তো আছেই, সেই সাথে মাঠ ফেটে চৌচির হয়ে যাওয়ায় নতুন করে গ্রীষ্মকালীন সবজি চাষ করতে পারছেন না চাষিরা।
আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের চাষ যে আগাম যে সবজি চাষের যে মৌসুম থাকে এই মৌসুম আরও লেন্দি হয়ে যাবে। যেখানে আমার 8টা থেকে 10টা সেচ লাগতো সেখানে আমার কিন্তু 12 থেকে 15টা সেচ লাগছে, প্রায় 5 থেকে 6টা সেচের খরচ কিন্তু আসলে কৃষকের কিন্তু বেশি প্রয়োজন হচ্ছে। এদিকে নওগাঁয় সবজির মাঠে দেখা দিয়েছে পচন রোগ, যাতে কীটনাশকের ব্যবহার বাড়ার পাশাপাশি দিতে হচ্ছে অতিরিক্ত সেচ। প্রতি মাসে খরচ বেড়েছে 2800 থেকে 3000 টাকা, যা গত বছর ছিল 1400 থেকে 1500 টাকা। শামীমা রহমান শাম্মী, এখন। দ্বৈত কর প্রত্যাহার, বন্দর পরিচালনা, যৌথ বিজনেস কাউন্সিল গঠন সহ কাতার ও বাংলাদেশের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতার স্মারক সই হয়েছে। এর মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের এই দেশটির সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হলো। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ দেশ কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সোমবার সকাল 10:30টার কিছু আগে। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ সরকার প্রধান। আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 30 মিনিট একান্ত বৈঠকে অংশ নেন দুদেশের প্রধান। এরপর গ্লোবাল হলে আনুষ্ঠানিক ফটো সেশন করেন এই দুই নেতা। বেলা 11টার দিকে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন কাতারের আমির ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত দুদেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। তারা আলোচনা করেন কাতার ও বাংলাদেশের মধ্যে 10টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের বিষয়ে। এরপর 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়। দুদেশের প্রতিনিধিরা একে একে স্বাক্ষর করেন চুক্তিগুলো। প্রথমে দুদেশের মধ্যকার বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি সই হয়। আইনগত বিষয়ে সহযোগিতা ও দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি হয় ঢাকা দোহার মধ্যে। এছাড়া সড়ক পথে পরিবহন সংক্রান্ত ও বন্দর ব্যবস্থাপনা বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক, কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা চুক্তির পাশাপাশি উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। শ্রমশক্তি বিষয়ে সমঝোতা এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে দুদেশ। এ সময় দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সম্পন্ন করে দুদেশের ব্যবসায়িক প্রতিনিধিরা। এদিকে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতার আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ সরকার। ভিডিও কনফারেন্সে এ সড়ক এবং মিরপুর কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্কের উদ্বোধন করেন শেখ তামিম বিন হামাদ আল থানি। এরপর দুপুরে বঙ্গভবনে যান কাতারের আমির। আমিরের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। দেশে 12তম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে যাত্রা শুরু করেছে ফ্লাই ঢাকা। সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরেই অভ্যন্তরীণ রুট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করতে চায় এয়ারলাইন্সটি। যাত্রী নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি ও সর্বস্তরের মানুষের জন্য সমান সেবা নিশ্চিত করতে চায় ফ্লাই ঢাকা। আরও জানাচ্ছেন নাইম আবির। স্বাধীনতার 2 মাসের মধ্যেই আকাশে প্রথমবারের মতো ডানা মেলেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অথচ প্রথম বেসরকারি এয়ারলাইন্স পেতে অপেক্ষা ছিল 26 বছরের। যদিও যাত্রা শুরুর 1 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় প্রথম বেসরকারি এয়ারলাইন্স অ্যারো বেঙ্গল। এরপর আরও 10টি বেসরকারি বিমান সংস্থা অনুমতি পায় আকাশে ওড়ার, যার মধ্যে ডানা গুটিয়েছে 8 এয়ারলাইন্স। মূলত সঠিক পরিকল্পনা, এয়ারক্রাফট ও রুট নির্বাচনে দূরদর্শিতার অভাব, অতিরিক্ত সারচার্জ, জেট ফুয়েলের উচ্চমূল্য এসব এয়ারলাইন্স টিকতে না পারার কারণ। এমন পরিস্থিতিতে ফ্লাইট পরিচালনায় আসছে নতুন এয়ারলাইন্স ফ্লাই ঢাকা। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আকাশে উঠতে চায় নবীন এই এয়ারলাইন্সটি। শুরুতেই পরিচালনার আওতায় আনতে চায় অভ্যন্তরীণ সবকটি রুট। আমাদের ইনিশিয়াল প্ল্যানিং হচ্ছে ডোমেস্টিকে অপারেট করা বাই নভেম্বরের ভেতরে আমরা আকাশে উঠতে চাই। আমরা বাংলাদেশের যে কটা বিমানবন্দর কমার্শিয়াল অপারেশনের জন্য খোলা আছে সবগুলোকে আমরা এই প্ল্যানের মধ্যে রেখেছি। দেশে আকাশপথে বাড়ছে যাত্রীর সংখ্যা, যা কাজে লাগাতে চায় ফ্লাই ঢাকা। সেই লক্ষ্যে অভ্যন্তরীণ রুটে ATR 7-600 উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত তাদের। এরই মধ্যে যারা নিয়োগ পেয়েছে তাদের চলছে প্রশিক্ষণ। আমি যথেষ্ট এক্সাইটেড প্যাসেঞ্জারদের সাথে ইন্টারাক্ট করবার জন্য। আবার
আবার আকাশে উড়বার জন্য। প্রতিটা রেমিটেন্স যোদ্ধাকে আমরা একজন বিজনেস ক্লাস প্যাসেঞ্জার হিসেবে আমরা ট্রিট করতে চাই। আমরা নিরাপত্তা এবং সার্ভিস দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যাত্রী নিরাপত্তায় জিরো টলারেন্স নীতিতে এগোতে চায় দেশের 12তম বেসরকারি বিমান সংস্থাটি। পাইলট নিয়োগেও সতর্কতাই। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করব, এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স আমরা পলিসি আমরা ডিল করব। আমরা এর মধ্যে সার্কুলার দিয়েছি, আমাদের পাইলট রিক্রুটমেন্ট এন্ড বেস্ট পাইলট, বেস্ট ইঞ্জিনিয়ার আমরা নিয়োগ করব এবং পাইলটের নিয়োগের ক্ষেত্রে আমরা বেস্ট যাচাই বাছাই করব। আমরা প্রথম লিখিত, তারপরে ভাইবা, তারপর সাইকোমেট্রিক, তারপর ওরাল, পর্যায়ক্রমে একটা করে আমরা সর্বোচ্চ বাছাই করেই আমরা পাইলটগুলো নিয়োগ করব। এয়ারলাইন্সটির লোগোতে স্থান পেয়েছে জাতীয় স্মৃতিসৌধ। লাল সবুজের বাংলাদেশকে ব্র্যান্ডিং করেই সর্বস্তরের মানুষের জন্য সমান সেবা নিশ্চিত করতে চায় ফ্লাই ঢাকা। যে আমরা লোগোটা করেছি আমাদের স্বাধীনতার স্মৃতিসৌধের উপরে, এটা হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধারা যারা আমার দেশের জন্য প্রাণ দিয়েছেন বা দেশের জন্য যুদ্ধ করে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। এয়ারলাইন্স মিনস আগে ছিল যে অ্যারোস্টিকেটিভ থিং, বড় লোকের জিনিস, ওই ভাব থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে একটা সাধারণ মানুষ যদি সে লেবার ক্লাসের হয়, সে যদি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের হয়, বা সে উচ্চ মধ্যবিত্ত পরিবারের হয়, বা উচ্চবিত্ত পরিবারের হয়, তারা যেন একই সার্ভিস, একই আত্মার যে টাচ, যেটা প্যাশন, সেটা পায়। নিয়ম অনুযায়ী 1 বছর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে শিগগিরই আন্তর্জাতিক অপারেশন শুরু করতে চায় নতুন এই এয়ারলাইন্স। নাইম আবির, এখন, ঢাকা। ঈদের পর ধারাবাহিক পতনে চলছে দেশের পুঁজিবাজার। এতে 6 কার্যদিবসে 200 পয়েন্টের বেশি কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। এমন অবস্থায় বাজারের এই পতনের দায়ভার নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে নেয়ার দাবি জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। সেই সঙ্গে শেয়ার বাজারের নেতিবাচক এই অবস্থার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের স্বার্থপর আচরণকে দায়ী করেছেন বিশ্লেষকরা। বিস্তারিত আতর নিয়নের প্রতিবেদনে। ঈদের আগে যে পতন শুরু হয়েছিল তার ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি দেশের পুঁজিবাজার। ধারাবাহিক পতনে নিঃস্ব হয়েছেন অনেক সাধারণ বিনিয়োগকারী। এতে কেউ আবার তুলে নিচ্ছেন পোর্টফোলিওতে থাকা সবশেষ বিনিয়োগ। ঈদের পর 5 কার্যদিবসের টানা পতনে সূচক কমেছে 210.38 পয়েন্ট, যা শতকরা হিসেবে 3.59%। ঈদের আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স সূচকের অবস্থান ছিল 5,864 পয়েন্টে, তা কমে দাঁড়ায় 5,654 পয়েন্টে। এদিকে পতনের কারণে ডিএসই, মার্চেন্ট ব্যাংক এবং শীর্ষ ব্রোকারদের সঙ্গে গত 22 এপ্রিল বৈঠক করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বৈঠকে শেয়ার বাজারের সমস্যা সমাধান এবং বিনিয়োগ বাড়ানোর কথা জানানো হয়। এদিন ডিএসইর প্রধান সূচক 21 পয়েন্ট বাড়তে দেখা যায়। তবে সবার একদিন পরেই ফের আগের অবস্থায় ফিরে আসে পুঁজিবাজার। এদিন সূচক কমে 41 পয়েন্টের বেশি। তাই মঙ্গলবার বাজার পতনের সমস্যা সমাধান করে ইতিবাচক ধারায় ফিরিয়ে নিতে মানববন্ধন করে সাধারণ বিনিয়োগকারীরা। পতনে শুধু বৈঠক নয়, এর দায়ভার নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নিতে হবে বলে জানায় আন্দোলনরত বিনিয়োগকারীরা। সেই সঙ্গে আগামী সোমবার থেকে বাজার ভালো না হলে মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলনের ডাক দেয় তারা। সারা বিশ্বের পুঁজিবাজার যেখানে ঊর্ধ্বমুখী, বাংলাদেশে পুঁজিবাজার সেখানে নিম্নমুখী। এই পুঁজিবাজার দেখার দায়ভার এদেশের সরকার, এদেশের নিয়ন্ত্রক সংস্থা, ডিএসসি, মার্চেন্ট ব্যাংক। এই বাজারটা দেখার মতো কেউ নাই, কোনো গার্জিয়ান নাই, অভিভাবকহীন একটি বাজার। সোমবার পর্যন্ত আমরা দেখব, যদি বাজার সুষ্ঠুভাবে পরিচালিত না হয় সমস্ত বিনিয়োগকারী ভাইদেরকে আহ্বান করব, আপনারা সেল বাই করবেন না। আগামী মঙ্গলবার থেকে আমরা লাগাতার আন্দোলনে যাব। পুঁজিবাজারের বর্তমান অবস্থার কারণ হিসেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের স্বার্থপর আচরণকে দায়ী করলেন এই বিশ্লেষক। আইটেম স্পেসিফিক গেম কিন্তু চলমান আছে। তাহলে এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একটা অংশ যখন দেখে যে আমি 2-1টা স্ক্রিপ্ট নিয়ে প্লে করে আমি একটা ভালো আর্নিংস পেতে পারি, সেক্ষেত্রে কিন্তু সামগ্রিক বাজার নিয়ে তার চিন্তা করার কোনো কারণ নাই। এবং তারা বিভিন্ন আইপিও থেকে কোটাও পায়, বিভিন্ন সুবিধাও তারা পেয়ে থাকে। তো সার্বিকভাবে তারা যে ফ্যাসিলিটিসগুলো পায়, এই ফ্যাসিলিটিসগুলোর কারণেই কিন্তু তারা আর বাজারের দীর্ঘমেয়াদী উন্নয়ন করার ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখে না। প্রায়ই বলা হয় মিটিং হবে, আলোচনা হবে। মিটিং আলোচনা যেটা হয় গদবাদা আলোচনা, যে তারা সাপোর্ট দিবে। দীর্ঘ এ পতনে বড় ধরনের আস্থার সংকটে পড়ছে শেয়ার বাজার, যার সমাধান এখনই না হলে ভবিষ্যতে বাজার থেকে ব্যক্তি বিনিয়োগকারী হারিয়ে যাওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। আতর নিয়ন, এখন, ঢাকা।
রাজধানীর মুগদায় সড়ক সম্প্রসারণের জন্য তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান স্থাপনার মালিকরা। এদিকে বিকেলে দক্ষিণ সিটির উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েছে আদালত। বিস্তারিত মাঝারি মনের প্রতিবেদনে। 2 যুগেরও বেশি সময় ধরে যে বাড়িতে বাস করতেন, ভাঙতে দেখে মেনে নিতে পারেননি 60 ঊর্ধ্ব মোহাম্মদ ইউনুস। অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। সুস্থ হয়ে ফিরলেও মন খারাপ নিজের বাড়ি দেখে। ঠাটার ভেঙে সবকিছু তছনছ করে দিল। নিয়ে গেছে এরা সিটি কর্পোরেশন থেকে। আমাদের জিজ্ঞাসা করে নাইকা যে আমরা কিভাবে কেমনি কি আছি। ইউনুসের মতন ইয়াকুব জলিল সহ রাজধানীর মুগদা-মান্ডা সড়কের দুপাশের অনেক বাড়ির মালিকের কপালে চিন্তার ভাঁজ। কারো পৈতৃক সম্পত্তি, কারো আবার জীবনের সব আয় দিয়ে গড়া একমাত্র নিবাস এখন ক্ষতির মুখে। কিন্তু ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ অনেকের। আমাদের কোনো আফসোস নাই, কিন্তু এমনি না কাজপত্র না দেখে আমাদের বৈধ বাড়িঘর ভাঙ্গা আমাদেরকে রাস্তায় বসা দিতেছে। কাগজপত্র সবকিছু আপডেট, আমাদের লাইসেন্স পত্র, জমির দলিল, কর ট্যাক্স সব দিয়ে আমরা আসতেছি, বিদ্যুৎ বিল সবকিছু দিয়ে আসতেছি। আমাদের কোনো এগুলো দেখার কোনো সুযোগ দেয় না, বলার কোনো সুযোগ দেয় না। আমরা সরকারের উন্নয়ন কাজে আমরা বাধা দিতে চাই না। সরকার তার নিয়মতান্ত্রিকভাবে আমাদের এখানে জমির মালিক আমরা, স্থাপনার মালিক আমরা, আমাদের ক্ষতিপূরণ দিয়ে সরকার নিলে আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে এসব অভিযোগের পরও অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর মুগদার প্রধান সড়ক বিশ্ব রোড থেকে মান্ডা এলাকার হায়দার আলী উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক সম্প্রসারণের জন্য তৃতীয় দিনের মতন ভাঙা হয়েছে সড়কের পাশের স্থাপনা। আর তাই স্থানীয়দের দাবিতেই করা হচ্ছে বলে দাবি করেন দায়িত্বশীলরা। এটি মুগদা এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি। সেই দাবির প্রেক্ষিতেই মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় আমরা রাস্তাটি প্রশস্ত করার জন্য নকশা অনুযায়ী চিহ্নিত করি এবং ভবন মালিকদের আমরা অনুরোধ করি সেটি রাস্তা সম্প্রসারণের অবৈধ অংশটুকু সরিয়ে নেওয়ার জন্য। এটি তারা আসলে দীর্ঘদিন থেকে অবহিত, 4 বার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। যাদের কাগজ আছে সঠিক এবং এই অনুযায়ী রাজুকের নকশা অনুযায়ী তারা মন্ত্রী এবং মেয়র মহোদয়ের কাছে আবেদন করবে, কোনটা বিবেচনা করবে। বর্তমানে সড়কের প্রশস্ততা গড়ে 17 ফুট, যা বাড়িয়ে করা হবে 40 ফুট। এর সাথে সড়কের দুপাশের 5 ফুট করে আরও 10 ফুট থাকবে পথচারীদের হাঁটার পথ। এদিকে মঙ্গলবার বিকেলে এই উচ্ছেদ অভিযানের উপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে কেন উচ্ছেদের আগে জমির মূল্য পরিশোধ এবং ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। মাঝার ইমন, এখন, ঢাকা। নিয়মিত ওষুধ ছেটানো হলেও সচেতনতার অভাবে ও সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগের অভাবে কমছে না মশার উপদ্রব, বরং রাজধানীর শনিরাকড়া, কদমতলীর ডোবা এবং খালগুলো যেন হয়ে উঠেছে মশার প্রজননস্থল। মেহরিন আনির প্রতিবেদন। রাজধানীর কদমতলীর যত্রতত্রই মশার অবাধ বিচরণ, ময়লা পানির ভাগাড় জুড়ে ক্ষুদ্র এই কীটের আধিপত্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কদমতলী, শনিরাখড়া, দনিয়া এসব এলাকার গত বছর ডেঙ্গু ঝুঁকির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়। এবছর ডেঙ্গু মৌসুম শুরুর আগেই এসব এলাকায় বেড়েছে মশার উপদ্রব। একদিকে গরম, তার উপর মশার কামড়ে অতিষ্ঠ বাসিন্দারা। কোনো দোকানদাররা বলতে পারে না, এই যে কদ্দুর একটা ফাইভের মতো আনা কদ্দুর ওষুধ দেওয়া জায়গা ছেড়ে। মশাও আছে অনেকটি, মশার কারণে মানে বসা যায় না, বাইরেও দাঁড়ান যায় না, তাও আমরা দিনও মানে বসা যায় না। দুনিয়ার আবর্জনা ময়লা এগুলোর থেকে আবার মশার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো এই জলবদ্ধতার সৃষ্টির কারণে যার কোনো মশা আরও বেশি। প্রচুর মশার কারণে রাতে ঘুমাতে অসুবিধা। ময়লা আবর্জনা দ্বারা এসব এলাকায় থাকা খালগুলোতে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এসব খালই এখন মশার প্রজননস্থল। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর এই এলাকায় ডেঙ্গু রোগী বাড়লেও মশা নিধনে নেই কার্যকরী উদ্যোগ। হাওয়া মেশিনে ধোঁয়া দিত, অনেকদিন যাবত এই ধোঁয়াগুলোও দেয় না, এই জন্য মানুষের রোগ হয়ে যাচ্ছে মশার কামড়ে। বাড়ির ভিতরে ঢুকে মশার ওষুধ দেয় না, রাস্তার তো কদুর মাইরা জায়গা, ওরা তো প্রতি বাড়ির ভিতরে মশার ওষুধটা যায় না। 2-3 বার আমাদের বাসায় এই যে ডেঙ্গুর এই যে ওষুধ দিছে, তারপরে দেওয়ার পরেও এখানে কোনো কাম হয় নাই। আমাদের ঘরে 3 জন জ্বর পড়ে রয়েছে একসাথে। আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, নাতি অসুস্থ। মশক নিধন কার্যক্রম সম্পর্কে জানতে ঢাকা দক্ষিণ সিটির 60 এবং 61 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধিদের কার্যালয়ে গেলে তাদের পাওয়া যায়নি।
পরে ফোনে যোগাযোগ করা হলে তারা জানান মশার ওষুধ নিয়মিত দিলেও জনসচেতনতার ঘাটতি থাকায় কমছে না মশার উপদ্রব। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। সরকার চলতি মৌসুমে ধানের দাম ৩২ টাকা কেজি নির্ধারণ করে দিলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষকরা। উৎপাদিত ধানের গড় খরচ কেজিতে ৩০ টাকার বেশি, সেখানে সরকার নির্ধারিত দামে কৃষক লাভবান হওয়ার সুযোগ খুবই কম। পাশাপাশি রয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। যদিও কৃষি কর্মকর্তারা বলছেন ন্যায্য দাম নিশ্চিতে কাজ করছেন তারা। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। হাওড়া অঞ্চলে চলছে ধান কাটার ধুম। ইতিমধ্যে প্রায় ৫০% ধান ঘরে তুলতে পেরেছেন কৃষকরা। বাকি যেটুকু আছে আবহাওয়া অনুকূলে থাকলে আরও ৮ থেকে ১০ দিনের মধ্যেই পুরো ধান ঘরে তোলা সম্ভব বলছে কৃষি অধিদপ্তর। কিন্তু প্রশ্ন উঠেছে ধানের প্রকৃত বা ন্যায্য মূল্য নিয়ে। কৃষকরা বলছেন প্রতি বছর সরকার যে দাম নির্ধারণ করে তার তুলনায় অনেক কম দামে ধান বিক্রি করতে হয় তাদের। সুনামগঞ্জ সদরের বাহাদুরপুর গ্রামের কৃষক সালিম উদ্দিন ১২ বিঘা জমি থেকে ধান সংগ্রহে ব্যস্ত এখন। কিন্তু নগদ অর্থের প্রয়োজনে এরই মধ্যে সংগ্রহ করা ধানের কিছু অংশ বিক্রি করতে হচ্ছে তার। তবে উৎপাদন খরচ অনুপাতে বিক্রি করতে পারেননি। দাম পেয়েছেন সরকারি রেটের চেয়ে কমই। সরকার যে নির্ধারণ কোন ধানের দর, এই হিসাবে আমরা সিন্ডিকেটের কারণে আমরা বেচতাম পারি না। 850, 900 ঊর্ধ্বে বেশি। কিন্তু যার কারণে আমরা এইগুলা কইরা আমরা লাভবান হইতাম পারি না। সালিমউদ্দিনের মতো হাওড়া অঞ্চলের সব কৃষকের অভিজ্ঞতা একই রকম। কোনোবারই বেঁধে দেয়া দরে ধানের দাম পান না তারা, বরং মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী বা ফরিয়ারা যে দাম নির্ধারণ করেন সেই দামেই বিক্রি করতে বাধ্য হন কৃষকরা। হাতি মাস থেকে লাগে বৈশাখ পর্যন্ত আমরা যে হাড় ভাঙ্গা পরিশ্রম করি, সেই অনুপাতে গিয়া আমরা কৃষক হইলে আমরা তেমন একটা লাভবান হইতে পারি না। কৃষিবিদরা বলছেন বিগত বছরের তুলনায় এবার প্রান্তিক কৃষকের উৎপাদন খরচ অনেক বেশি। বিশেষ করে বীজ, সার, সেচ সহ শ্রম, মজুরি, রোগবালাই ব্যবস্থাপনা এবং মূলধন প্রেক্ষাপটে বিঘা প্রতি নিট খরচ কমপক্ষে ১২ থেকে ১৪,০০০ টাকা। এতে উৎপাদিত ধানের গড় খরচ কেজি প্রতি ৩০ টাকারও বেশি। সেক্ষেত্রে ৩২ টাকা দামে কৃষক লাভবান হওয়ার সুযোগ খুবই কম। খরচই হয়ে যাচ্ছে ৩১ টাকার মতো ১ কেজি ধান উৎপাদন করতে গিয়ে। সেখানে যদি আমি ৩২ টাকা বা ৩৪ টাকা দিয়ে যদি আমি ধান বিক্রি করি, তাহলে সেই তুলনায় আমি কি সত্যিকার অর্থেই আমি কৃষক হিসাবে আমি কি সত্যিকার অর্থে লাভবান হব? আমরা শুধুমাত্র ধানের একেবারে আউটপুট, যে ফাইনাল প্রোডাক্টের যে প্রাইস, সেটা দেখতেছি। যে এখানে একজন কৃষক নিজে কিন্তু কাজ করছে, আমার ফ্যামিলি লেবার, তার হয়তো বা তার স্ত্রী, তার ছেলে মেয়ে অথবা তার সারাউন্ডিংস ফ্যামিলির অনেকে কিন্তু এখানে কাজ করে। তার যে হিউম্যান লেবার যেখানে কাজ করছে, এটা কিন্তু আমরা বলতেছি না, এটা কিন্তু আমরা অ্যাডও করতেছি না। এটা যদি আমরা অ্যাড করতে চাই, ধানের মূল্য আরো বেশি উৎপাদন খরচ আরো বেশি হওয়ার কথা। সংশ্লিষ্টরা বলছেন এবার হাওড়া অঞ্চলে যে উৎপাদন হয়েছে তা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। ইতোমধ্যে অর্ধেকেরও বেশি ধান কাটা হয়ে গেছে। সেই ধানের ন্যায্য দাম নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কৃষি দপ্তরের কর্মকর্তারা। আমরা আশা করছি যে এপ্রিলের 30 তারিখের মধ্যে হাওড়ের শতকরা 95% ধান এবং মে মাসের 5 তারিখের মধ্যে 5ই মে 2024-এর মধ্যে হাওড়ের শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে। এখন পর্যন্ত আমাদের কোনো শ্রমিকের সংকট নেই। বিভিন্ন উপজেলায় আমাদের সরকারি ভর্তুকির আওতায় বিতরণকৃত প্রায় 800 উপরে কম্বাইন হারভেস্টার এবং বাইরের জেলা থেকে এই সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত প্রায় 200-র উপরে কম্বাইন হারভেস্টার আসছে। আমরা কিন্তু এখন থেকে প্রচারণায় নেমেছি। আমরা মাইকিং করব, কৃষকদের সচেতন করব, যাতে করে সরকার নির্ধারিত মূল্যে সরকারি গুদামে ধান দিতে পারে। সেই জন্য আমাদের পক্ষ থেকে যত ধরনের সচেতনতামূলক কাজ, যত ধরনের প্রচারণামূলক কাজ আমরা কিন্তু অবশ্যই করব। প্রতি বছর হাওড়া অঞ্চলে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার মধ্যে নামমাত্র অংশ সরকারিভাবে সংগ্রহ করা হয়, যার কারণে অধিকাংশ ধানই কৃষকদের বিক্রি করতে হয় মধ্যস্বত্বভোগীদের কাছে। সংশ্লিষ্টরা বলছেন সরকার যদি হাওড়া অঞ্চলে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করলেই বাজার ব্যবস্থায় ভারসাম্য আসবে। প্রি মার্কেট ইকোনমিতে যেটা হয় যে আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার থাকে প্রাইসের সাথে, যে কোনো অঞ্চলে যদি আপনার ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি হয়ে যায় তখন স্বাভাবিকভাবে দামটা কমে যাবে, কারণ এখানে ফার্মাররা নিরুপায় হয়। সাধারণত আমাদের এগ্রিকালচার প্রোডাকশনগুলো সিজনাল। কৃষকরা যে ধানটা উৎপাদন করতেছে, সত্যিকার অর্থে কি কৃষকরা একেবারে আলটিমেট কনজিউমার, আমি যে ভোক্তা, আমার কাছে পৌঁছানো পর্যন্ত এখানে কি মাঝখানে কাজ করছে না? অনেকেই কাজ করছে। এই অনেকটাই হচ্ছে মূল প্রবলেমটা। এইটাকে যদি আমি বাজার ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারি, তবেই আসলে কৃষকরা সঠিক দাম পাবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে সিলেট বিভাগের ৪ জেলায় এবার বোরো আবাদ হয়েছে 4,92,970 হেক্টর, যা থেকে উৎপাদিত চালের লক্ষ্যমাত্রা 20,22,981 টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে গতবারের তুলনায় বেশি। গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ। রাজধানীতে চলছে ৩ দিনের বহুমুখী পাট পণ্যের মেলা উদ্বোধন করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাটজাত পণ্যের উদ্বোধন, ব্যবহার ও বাজার সম্প্রসারণে কাজ করছে সরকার। এদিকে পণ্য তৈরি ও রপ্তানিতে কাঁচামাল সহজলভ্য করার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি উদ্যোক্তাদের। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। সোনালী আঁশ পাট দিয়ে কি না হয়, গৃহসজ্জার নানা উপকরণ থেকে শুরু করে অলংকার কিংবা বাহারি ব্যাগ, কোনো কিছুই যেন আর বাদ নেই। এক ছাদের নিচে বসেছে রং বেরঙের পাট পণ্যের পসরা, মিলছে নিত্য প্রয়োজনীয় নানা পণ্য, আছে শৌখিন নানা জিনিসপত্র। বহুমুখী পাটপণ্যের এই মেলায় পরিবেশ বান্ধব পাটপণ্য নিয়ে হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা, যারা দেশে বিক্রির পাশাপাশি এসব পণ্য রপ্তানি করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। পুরো হাতের, কিন্তু কোনো মেশিন না, কোনো কিছু না, কিন্তু এগুলো করতে কিন্তু অনেক কষ্ট, অনেক সময় লাগে। যেমন এটা আমি 500 বিক্রি করি, 500, একটু বড় হলে 600। এই মেলার থেকে প্রসারটা বাড়ে, তা আমরা মনে করি যদি আরও এই প্রসারটা আরও বাড়ায় তাহলে মানে আরও উন্নতি হবে। হাতের কাজ দিয়ে টেবিল রানার, এটা আমি অলমেড তৈরি করেছিলাম, তো খুব ভালো লাগছে। তারপরে আস্তে আস্তে আর 4 বছর যায়নি জুটের সাথে। তবে পাট পণ্য তৈরি ও রপ্তানিতে কাঁচামাল সহজলভ্য করার পাশাপাশি এই খাতে দক্ষ প্রশিক্ষণের দাবি তাদের। ক্রেতার চাহিদাকে মাথায় না রেখে যদি কেউ আসলে উৎপাদন যে কোনো পণ্যের সাথেই যদি তারা জড়িত হয়, সেক্ষেত্রে দেখা যায় ব্যবসার প্রসারটা থেমে যেতে পারে। র মেটেরিয়ালস একটা চ্যালেঞ্জ আছে, এক্সপোর্টের ক্ষেত্রে ইনসেন্টিভের একটা ইস্যুস আছে, এরকম চ্যালেঞ্জ আছে। বায়ার যেমন এক্সপোর্টের জন্য স্পেশালি তারা যেটা চায় যে আমাকে এই ফেব্রিক্সটা দেন, আমাকে এরকম করে দেন, তো ওইখানে গিয়ে আমরা কিছু ডিফিকাল্টিস ফেস করি। নিত্যদিনের বিভিন্ন পণ্য একসঙ্গে পেয়ে খুশি ক্রেতা দর্শনার্থীরা। পরিবেশের কথা বিবেচনায় রেখে পণ্যের প্রচার বাড়ানোর পরামর্শ তাদের। বাংলাদেশের উদ্যোক্তারা এক্সপ্লোর করতে পারছে না, এটা সবচেয়ে বড় বিষয়। এক্সপ্লোর করতে না পারার পেছনেও কিছু কারণ আমরা শনাক্ত করেছি। তার মধ্যে আমার কাছে মনে হয় যে ওয়েব প্রেজেন্স বা ডিজিটাল প্রেজেন্স এখনও এই ফিল্ডে এখনও কেউ করতে পারে নাই খুব বেশি বড় আকারে আর কি। পাটের এখানে সব কিছু দেখা যাচ্ছে, হ্যান্ডিক্রাফট টাইপের সব কিছু দেখছি, ভালো লাগছে, কিনবো পছন্দ হলে। অ্যাকচুয়ালি আমরা চাই আমাদের বাংলাদেশি প্রোডাক্টটাই যেন দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে থাকুক, কারণ অন্যের দেশের জিনিসটা আমরা এখন বর্জন করতে চাচ্ছি। 3 দিনের এই মেলা উদ্বোধন করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথ নকশা প্রণয়ন করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। বহুমুখী পাট পণ্য রপ্তানি করতে নতুন বাজার তৈরি করা হবে। পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বাড়লে আভ্যন্তরীণভাবে দেশে যেমন কাজে লাগবে, তেমনি রপ্তানি ক্ষেত্রেও বিরাট সম্ভাবনার দুয়ার খুলে যাবে। আর সেদিকে লক্ষ্য রেখে পাটের রপ্তানি ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে বের করা দরকার। কোন দেশে কী ধরনের পাট পণ্যের চাহিদা আছে সেটা দেখা এবং সে ধরনের পাট পণ্য উৎপাদন করার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। উদ্বোধনের পর মেলায় অংশ নেয় স্টল পরিদর্শন করেন মন্ত্রী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্পের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আইপিএলের কারণে ভারত থাকায় মুস্তাফিজ আর ছুটিতে যুক্তরাষ্ট্র থাকায় সাকিব আল হাসানকে রাখা হয়নি স্কোয়াডে। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও এই দলে আছেন সৌম্য সরকার। এছাড়া দীর্ঘদিন পর স্কোয়াডে ডাক পেয়েছেন সাইফুদ্দিন। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। গ্রীষ্মের দুপুরটা এমনিতেই একটু বড় মনে হয়, এর মধ্যে মাঠে চিরধরা রোদের দাপট তো আছে। এমন অবস্থার মাঝেই মিরপুরে একে একে হাজির হলেন টাইগার হেড কোচ হাথুরু সিংহে সহ কোচিং প্যানেলের প্রায় সব সদস্য। ছিলেন বিসিবি থেকে সদ্য স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া মুশতাক আহমেদও। দায়িত্ব পাওয়ার পর এটাই তার মিরপুরে প্রথম আসা। সকলের একত্রিত হওয়ার কারণ অবশ্য আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। বিশ্বকাপের আগে
প্রস্তুতি ক্যাম্প নিয়ে বিসিবির সাথে কোচিং প্যানেলের বৈঠক। দীর্ঘ আলাপচারিতা শেষে প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে সাংবাদিকদের সামনে হাজির বিসিবির প্রধান নির্বাচক, দিলেন দল নিয়ে ব্যাখ্যা। টি-20 ফরম্যাটে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে, প্ল্যানিংটা কি দাঁড়াবে, ব্যাটসম্যানের কি রোল থাকবে, বোলারদের কি রোল থাকবে, সে ব্যাপারে তাদেরকে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচ মানে সাপোর্ট স্টাফরা তারা একটা ব্রিফ ধারণা দিবে। চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলায় আপাতত ভারতে আছেন মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে সিরিজের আগে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অন্যদিকে পরিবারের সাথে সময় কাটাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। ফলে স্বাভাবিকভাবেই এই দুজনকে ক্যাম্পে পাচ্ছে না বিসিবি। এই মাসের শেষ ভাগে দুজন দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজে প্রথম দিকে না খেলার সম্ভাবনা তাদের। টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি, সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান। তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি-20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে, শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। 1 মের মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা দিতে হবে সব দেশকে। তবে এরপরও ইনজুরি ছাড়াও নিজেদের মতো 25 মে পর্যন্ত ক্রিকেটার পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো। এসব কিছু বিবেচনা করেই সর্বোচ্চ সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপের জন্য সেরা দল দিতে চায় নির্বাচক প্যানেল। আমরা সর্বোচ্চ অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করব। 1 তারিখের মধ্যে টিমটা জমা দেওয়া, এটা একটা আইসিসির একটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে যদি এটা এক্সটেন্ড করা না হয় ডেটটা। তো এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই। এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে, ইনজুরি হতে পারে, অনেক কিছুই হতে পারে, তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে। চট্টগ্রামে 3 দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু 26 এপ্রিল, চলবে 28 তারিখ পর্যন্ত। 3 মে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সানিম রিধা, এখন, ঢাকা। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।